18 বছরে যদি দুইবার দেখা হয় আপনার সাথে, সে আপনার স্বামীই তো না। মানে তারা ভিডিও কলে শারীরিক সম্পর্ক করতো। বিয়ের পর বউ মানে কি মায়েদের কাছে বা শাশুড়ির কাছে এমন ছিল যে আমি একটা কাজের মেয়ে। আপনার বিয়ে হয়েছে কতদিন? আমার বিয়ে হয়েছে প্রায় 22 বছর। 22 বছর। আলাদা আছেন কতদিন? আলাদা প্রায় 2 বছর। কেন আলাদা থাকতে হলো? আলাদা থাকতে হওয়ার কারণটা হচ্ছে এই, সে দীর্ঘ 18 বছর দেশের বাহিরেই ছিল। তো 22 বছর বিয়ের, 18 বছর বাইরেই ছিল। বাইরেই ছিল, 18-19 বছর প্রায় বাহিরেই ছিল। তো বাহিরে থাকাটা হচ্ছে, তারে যখন বাহিরে পাঠাই, আগের মুহূর্তটা আমিই পাঠাই। অনেক অবহেলা ছিল, কাজকর্ম তেমন একটা করতো না, গৃহস্থী করতো বাবার ঘরে। তো আমি তাকে বাহিরে পাঠাই, ওনার বাবা মা আন্ডারে ছিল। তো দেখা গেছে হুট করে বিয়ের পর মানে গুরুত্ব দিচ্ছে না। মনে হয় যে বিয়ের পর বউ মানে কি মায়েদের কাছে বা শাশুড়ির কাছে এমন ছিল যে আমি একটা কাজের মেয়ে। তো এরকম অবহেলা অনেকদিন থাকার পরই তাকে আলাদা করে দেওয়া হয়, দূর দূর করে বের করে দেওয়া হয়। তারপর আমি বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিই। তারপর বাইরে পাঠাইছি, বেশ ভালোই ছিলাম তখন। তো বাহিরে পাঠানোর পর দীর্ঘ সময় প্রায় 5-6 বছর পর তখন মোটামুটি টাকা টুকা ভালো দিচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। বছরে কবে আসতো? ভালো সম্পর্ক ছিল। বছরে আসতো কয়বার? বছরে না, সে টোটালি এই 18 বছরের মধ্যে 2বার আসছে। ও মাই গড, তাহলে এটাকে আপনি সংসার কেমনে বলেন? একবার আসছে হচ্ছে 18 বছরে যদি দুইবার দেখা হয় আপনার সাথে, সে আপনার স্বামীই তো না। তারপরও এত বছরের মধ্যে সে একবারও মানে তার ইচ্ছাকৃতভাবে সে কখনো বলেনি যে আমি বাড়িতে আসবো। তারপরে আমি আপনার তাকে প্রতি তার রিকোয়েস্ট কোনো করছি, আগ্রহই ছিল না? আমি অনেক রিকোয়েস্ট করছি, অনেক। মানুষটা জানি মানে এত ভালো মানুষ, এত শান্ত, এত চুপচাপ, একেবারেই শান্ত, একদম চুপচাপ। আমার মনে হয় কোনো কোনো সময় এক কথায় এমনও বলা যায় যে কিছুটা মানে সরল টাইপের, খুব ভালো মানুষ। তাহলে সে আসার কথাটা কেন আসে না, এটা আমি বুঝতে পারিনি। বুঝলাম না। সে কেন বলে না যে সে তার মধ্যে কোনো ভেজাল নেই, অথচ সে আপনার থেকে দূরে থাকতে 18 বছর দূরে। 18 বছর দূরে। কিসের মধ্যে কি হইতেছে তাহলে? তো দেখা গেছে সে প্রথমত 5-6 বছর পর আসছিল 40 দিনের ছুটি, তখন টাকা দিত, মাসে মাসে টাকা টোকা দিত। ওর মা বাবার টাকা দিত, আপনার টাকা দিত না, মা বাবা দিত কিনা মনে হয় না, দিত। বাবা শুধু আপনার কাছে পাঠাইতো? শুধু আমার কাছে পাঠাইতো। আর তাদেরকে খরচ দেওয়ার কথা ও দিত কিনা আমি জানি না, কিন্তু আমি মাঝে মধ্যে খরচ দিতাম। হ্যাঁ, দেওয়া তো উচিত। হ্যাঁ, এরকম। তো এরকম দিতাম, তো ওরকম ভাবে চলছিল সংসার। তো এখানে দেখা গেছে তখন আমি কুমিল্লাতে দেবিদ্বারে ছিলাম ভাড়া। তখন আমার শ্বশুর গিয়ে এতটা অবহেলার মধ্যে দেখা গেছে শাশুড়ি কিন্তু পছন্দ করতো না, বা তেমন একটা ছেলে আপনি আমাকে বাজেভাবে জিজ্ঞেস করি, মাফ করবেন। এই যে 18 বছরে মাত্র 2বার আপনাদের সাথে দেখা সাক্ষাৎ মেলামেশা, সে কি শারীরিক ভাবে সুস্থ ছিল? হ্যাঁ, সুস্থ ছিল। পুরুষালি কোনো ঝামেলা ছিল তার? না, ফিজিক্যালি ঠিক ছিল? ঠিক ছিল। আপনার প্রতি তার আকাঙ্ক্ষা ছিল? ছিল তো অবশ্যই। ডাকতাম, একাধিক তাকে ডাকতাম আসার জন্য। তো আপনি ডাকতেন, সে ডাকতো কিনা সেটা বলতেছি। না, সে ডাকতো না। তার একটা কেমন যেন একটা নেশা ছিল। মানে আমি প্রায় বলতো, যদিও কথাটা বলতে এখানে দ্বিধা হয়, তুমি ওভাবে থাকো, ওভাবে থাকো, এভাবে থাকো, ভিডিও কল দিলে। আমি এটা পছন্দ করতাম না। আমি বলেন ব্যাপারটা, মানে ভিডিও কলে সে আপনাকে খোলামেলা দেখতে চাইতো, কিন্তু আমি এটা পছন্দ করতাম না। আমি কখনোই চাইতাম না। আমার ইচ্ছে ছিল যে তার এটা, আমার কাছে মনে হচ্ছে অনেকদিন কথা বলা আর মুহূর্তে যে তার এটাই নেশা। সে বিভিন্ন দিকে মনে হয় এভাবে কথা বলে। তো আমি চাইতাম যদি আমাকে প্রয়োজন হয় তুমি দেশে চলে আসো। মানে সে যেহেতু দেশে আসে না, তো শারীরিক ভাবে তার আকাঙ্ক্ষা তো থাকবেই, ক্ষুধা মিটাতে চাইতো ভিডিও কলে। হ্যাঁ, ভিডিও কলে। আর আমি তাকে ডাকতাম চলে আসার জন্য। কিন্তু আপনি তার বউ, আপনি অস্বীকার করারও জায়গা নেই। যদিও তার এটা একটা নেশা ছিল, আমাকে অন্য মেয়েদের সাথে সেম কাজ করতে বলে মনে হয়। তো যার জন্য আমি ভাবতাম কি এটা করলে সে আর আসার কথা মনে করে না, দেশে আসার কথা। তো আমি ভাবতাম কি যে তুমি দেশে চলে আসো, দেশে চলে আসলেই সম্ভব। আমরা তো স্বামী স্ত্রী, আর ভিডিও কলে এভাবে সম্ভব না। তো ওরকম করে ভালোই চলছিল। তো মানে ভিডিও কলে কি আপনি দেখার অবস্থা বন্ধ করে দিলেন নাকি কখনোই আসেনি? না, আমি কখনোই আসিনি।
আচ্ছা নর্মালি যতটুকু সামাজিকতা ততটুকুর মধ্যেই আসতাম, ওকে, বুঝতে পেরেছি। এর বাইরে সিরিয়াসলি আমি কখনোই আসতাম না। ভেরি গুড। হ্যাঁ, কারণ এতে অনেক ঝামেলা হয়, পরে ভিডিও কল থাকে, স্ক্রিনশট রাখে, অনেক কিছু হয়। না তারপরে দেখা গেছে হ্যাঁ নর্মালি যতটুকু সামাজিকতার ভিতরে মনে হইতো ততটুকুই আসতাম, এর বাইরে না। জি। এর বাইরে তাকে আমার চাওয়া ছিল যে তুমি চলে আসো। তো এমন তো পর্যায়ে ভালোই অর্থ সম্পদ হইলো। ঢাকাতে ওনার বাবার বাড়ি, ওই বাড়ি মানে জায়গা কিনা জায়গার মধ্যে বাড়ি করলাম। এসবই আপনি করতেছেন? সব আমি, 5 তলা ফাউন্ডেশন, 2 তলা, সাথে দেবর ছিল। তো এখানে বাড়ি করলাম, কুমিল্লা গ্রামে একটা কিনে বাড়ি করলাম, কুমিল্লা দেবিদ্বারে একটা জমি কিনে রাখলাম, ওরকম। তো ভালোই অর্থ সম্পদ মানে তৈরি করছি। এর মধ্যে আমার নেশাই ছিল মনে হয় এটা করা। আর মাঝে মধ্যে যখন ঘুম আসতো না রাত্রের বেলা, মানে ঘুম আসতো না, খারাপ লাগতো, স্বাভাবিক। হ্যাঁ, তো তখন কি করতাম, মানে এলাকার বাজারে দোকানে, ডাক্তারের দোকান থেকে বিভিন্ন ধরনের ঘুমের ট্যাবলেট আনতাম প্রচুর। মানে এমনও সময় গেছে একটানা 3 দিন 4 দিন আমি চোখ মিলে তাকায় থাকতাম, কোনো ঘুম আসতো না। মানে সকালবেলা মনে হয়তো আমি একটা মানসিক রোগী, ওরকম মনে হতো যে মাথাটার যন্ত্রণা, এত যন্ত্রণা করতো প্রচুর। তো ওরকম করে ঘুমের ট্যাবলেট নিয়ে আসতাম, নানা ধরনের মেডিসিন, ব্রেন ঠান্ডার মেডিসিন, এটা সেটা এই সেই করতো। তো ওগুলো খেতে খেতে সময় কাটছিল। বিগত 20 সালের প্রথমে হঠাৎ করে একটা মেয়ে আমাকে ফোন দেয় সৌদি আরব থেকে। ফোন দিয়ে বলতেছে আমি ভাবছি যার কাছে ফোনটা যায় তাকে আমি বান্ধবী বানাবো কিংবা বোন বানাবো। তো ভালো কথা, সে কথা বললো। আমি এটা ভাবিনি এমন কিছু যে সে কারোর সাথে কথা বলে। তো ওই মেয়েটার সাথে আমি বেশ কথা বললাম কয়েকদিন, প্রায় 15 দিনের আগের পরিচয়। 15 দিনে মনে 4-5 বার কথা বললাম। ঠিক সেম ওই মেয়ের আইডি থেকে আবার হঠাৎ করে আমার হাজবেন্ড ফোন দেয় আমাকে। যখন ফোন দেয় তো আমি ভাবছি যে ফোনটা ওই মেয়েটাই দিছে। তো ওই মেয়েটা ফোনটা দিছে, ওটা ভাবছি। ফোনটা রিসিভ করে দেখলাম হুট করে ভিডিও খুলে ও। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, এই আইডি তো আরেকটা মেয়ের। তখনই মানে ও তাড়াহুড়ো করে কি করলো, ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দেওয়ার পর আমি মানসিক টেনশনে পড়ে গেলাম। তাহলে কারণ কি, সে আসতেছে না কেন, কারণ কি এটাই, এমন মনে হচ্ছিল। তো ওই মেয়েটার সাথে এটা দেখার পরে সে মানে কিরাটিরা কাইটা বললো যে ওর আইডিটা ও হ্যাক করে রাখছে, নাকি দুজনে একটা আইডি চালান যায়। আমি এটা এ বিষয়ে আমি এতটা অভিজ্ঞ না, আমি জানি না। বেশ ভালো, খুব ক্ষমা টমা চেয়ে ভুল স্বীকার করলো। করার পরে আমি মেনে নিতে পারছি না। আমার ভিতর থেকে, আমি মুখে মুখে তারা মেনে নিচ্ছি কিন্তু ভিতর থেকে আমি মানতে পারতেছি না ব্যাপারটা। তারপর কিছুদিন যাওয়ার পরে মনে হয় ওই মেয়েটার সাথে ওর ঝগড়া, মানে ধারণা করছি মেয়েটা হঠাৎ করে আমাকে ফোন দিল আবারও। তো আমি মেয়েটারে বললাম, কয় আমার কঠিন সম্পর্ক। কি কঠিন সম্পর্ক? আমার একটা মেয়ে, সে পিচ্ছি গেলে ফালাইয়া গেছে, সেই মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে। বাপরে। হ্যাঁ, আবার বয়সের তুলনায় মাশাআল্লাহ পড়াশোনায় গিয়ে স্টুডেন্ট ভালো, সেই হিসাবে আমি বয়স বাড়িয়ে তাকে নিয়ে আসছি, এসএসসি দেওয়াইছি, তারপর এখন অনার্স সেকেন্ড ইয়ারে লাস্ট, প্রায় 3rd ইয়ার উঠবো, পরীক্ষা চলে আসছে সামনে এরকম। তো আমার একটা মেয়ে, আমার মেয়ে তখন মনে হয় ইন্টার কিংবা এসএসসি, 20 সালে এসএসসি মনে হয় দিছে। তো এসএসসি দিছে, আমার একটা মেয়ে বড় হয়ে গেছে, আমি আছি, কঠিন সম্পর্ক, এটা কেমন কথা? তখন ওই মেয়েটার সাথে আমার অনেকটাই কাটাকাটি হয় যে কঠিন সম্পর্ক মানে বলছে তুমি অসুস্থ, প্রচুর মাথা ব্যথা থাকে, তুমি অসুস্থ থাকো, তুমি কাজকর্ম করতে পারো না। আমি কে বললো? আমি তো সবই পারতেছি, কিন্তু হ্যাঁ মাথা ব্যথা হইতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। মাথা ব্যথা প্রায় আপনাকে অসুখের রোগী হিসেবে হ্যাঁ মানে এমন প্রেজেন্ট করছে যেন আমি একটা সিরিয়াসলি একটা রোগী, আমাকে নিয়ে তার সংসার হচ্ছে না, ওরকম। তো ওরকম প্রেজেন্ট করছে। তো ওই মেয়েটা কি করছে, কিছু ভিডিও কিছু ছবি ওই মেয়েটার সাথে, ওগুলো আমার কাছে পাঠাইছে। মানে এত ভিডিও, মানে ভিডিওগুলো দেখলাম ভিডিও কলে, মনে হয় পাশাপাশি না, একটু দ্রুত
ভিডিও কলে কথা বলা, ভিডিওতে থাকা, ভিডিও মানে কিছু ছবি ওরকম এলোমেলো ভাবে, ওই যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আমার সন্দেহ হইতো ও দেখতে চাইতো নানান ভাবে ও, মানে তারা ভিডিও কলে শারীরিক সম্পর্ক করতো ওরকম। আর এমন এক পর্যায়ে মেয়ে বলতেছে বিয়ে হয়ে গেছে, ও আমার হাজবেন্ড বলতেছে না বিয়ে হয়নি, ওকে জাস্ট কথা বলে এতটুকু। তো ওরকম মেয়েটা বলার পর 20 সালের পর থেকে তার সাথে আমার মোটামুটি একটা দূরত্ব, রাগারাগি, ঝগড়া, নানান দূরত্ব হতে থাকে। তো আমি তাকে বারবার রিকোয়েস্ট করি যে সে যেন চলে আসে। তো হঠাৎ করে তখনই আরম্ভ হয় করোনা, দেশের মধ্যে পুরো দেশ। তো করোনার কারণে তার কামকাজ টোটালি বন্ধ হয়ে যায়। তখন থেকে নানান অজুহাত দিতে আরম্ভ করে। ওই তখন থেকে আর তেমন টাকা পয়সা দেয় না, একেবারে দেয় না তা না, খুব কম। ফোনও দেয় খুব কম, তার যখন ইচ্ছে তখন সে ফোন দেয়, না হয় সে ফোন দেয় না, ওরকম। তো 20 সাল থেকে অবহেলা শুরু হয়। তো 20 সাল থেকে অবহেলা শুরু হইতে হইতে প্রায় 23 সালের লাস্ট পর্যন্ত। তো এমন এমন অবহেলা তার, মানে এতটা ফোন না, এতটা টাকা পয়সা না, এতটা খোঁজ নিচ্ছে না। তো আমার কেন জানি তার প্রতি একটা অনীহা চলে আসছে যে এমনটা কেন করছে, আর বারবার আসার জন্য রিকোয়েস্ট করছি। তো আর ওই মেয়েটার ওইটা যে ফ্যামিলিতে দেখা গেছে কোনো কোনো সময় আমার শ্বশুর বলছে সে কি বিয়ে করছে নাকি হাসাই, ওগুলো আমি একেবারেই মেনে নিতে পারছিলাম না। আমার কাছের এই যে 23 সালেই প্রায় লাস্টের দিকে মনে হয় বা মাঝামাঝি, এমন আমার কাছে কোনো এক আত্মীয় রেফারেন্সে 2টা মেহমান আসছে আমার বাসায়, 2টাই ছেলে ছিল। তো আমি আবার খুব মেহমান আপ্যায়ন করি, সব আত্মীয় স্বজন যারাই আসে, দূর থেকে আসে, আমি একদম উজাড় করে আপ্যায়ন করি সবাইকে, এটা হোক বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি। তো দূর সম্পর্কের মানে দূরের একটু আত্মীয়রা, তার কোনো এক ফ্রেন্ড বা বন্ধু নিয়ে 2জন আসছিল। তো আসাতে ওরা ঢাকাতে এমনটা বোঝাইলো যে অ্যাভেলেবেল না, ঢাকাতে নতুন আসছে বা আইসা প্রথমবার খুব কষ্ট করছে। তো আমি তাদেরকে নিয়ে, যেহেতু এয়ারপোর্ট এলাকা দক্ষিণখান, তো মোটামুটি ভাবে ঘুরে বেড়াইছি, যেমন চিড়িয়াখানায় গেছি, এয়ারপোর্টে গেছি, ঘুরছি। তো ঘুরে টুরে মোটামুটি আনন্দ, এরা 4-5 দিন আমার বাসায় বেস্ট ছিল। তো এমন তো পর্যায়ে আমার মোবাইল থেকে, এটারে কি বলা হয় আমি বুঝি না, তেমন একটা জিমেল আইডি নাকি বলা হয়, মোবাইল যেটা দিয়ে চলে, যে আইডিটা দিয়ে, তো যাই হোক এমন জিমেল আইডিটা আমার মোবাইল থেকে নিয়ে নিয়েছে। আমার মোবাইল বিষয়ে এতটা গুরুত্ব না, যেখানে সেখানে পড়ে থাকতো, কিছু কাজকর্ম, কিছু সংসারের প্রতি বেশ একটা ই ছিল। তো এরকম অবস্থায় সে কিছু ছবি উঠাইছে, আমার কিছু বলতে অনেক ছবি উঠাইছে। তো আমার বাসায় 7 আপ আনছে একাধিকবার। তো 7 আপটা খাওয়ার পরেও কিছু ছবি উঠাইছে। আমার একটু সন্দেহ 7 আপের সাথে হয়তো বা কোনো কিছু থাকতে পারে ওরকম। তো বেশ আমার কয়েকটা ছবি উঠাইছে, কিছু কিছু ছবি আছে যে আমি বুঝতে পারতাম যে আমার হাত ধরে ছবি নেওয়ার চেষ্টা করছে, আমি দেইনি, এমন তো অবস্থায় ছবি উঠাইছে। আর যখন 7 আপ খাইছি তখন বেশ ভালোই ছবি উঠাইছি, বেশ কয়েকটা ছবি উঠাইছে। তো মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল, মানে এক কথা বলা যেত যে খুব ভালো ভাবতাম, খুব ভালো জানতাম, ফ্রেন্ডলি হোক বা কাছের আত্মীয় হোক এমন আর কি। তো ছবিগুলো উঠাইয়া এক পর্যায়ে মানে ব্ল্যাকমেল, সে আমাকে চায়, আমাকে বিয়ে করতে চায়। তো আমি দূর থেকে যখন ব্ল্যাকমেল, কিন্তু সে তার বয়সটা ছিল কম, ছেলে বয়সের ছিল মনে হয়, আমাকে বলছে তার বয়স 26-27, কিন্তু দেখে মনে হচ্ছে 22-23 আচ্ছা ওরকম। তখন আমি বললাম এটা কি আদৌ সম্ভব? আমার মেয়ে যেহেতু কলেজ পড়ুয়া মেয়ে, অতএব আমার সংসার আছে, আমার ফ্ল্যাট, আমার বাড়ি, সম্ভব না। হ্যাঁ ফ্রেন্ডলি কথা বলা যায়, এর বাইরে কিছুই না। তো বলল যদি আমার কথা মানা না হয় তাহলে আমি মানে এটা আমি দিয়ে দেবো আত্মীয়দেরকে। আমি কি দিয়ে দেবে, যে আমার কাছে অনেকগুলো ছবি আছে। যাই হোক এক পর্যায়ে এই ছবিগুলো সে আমার হাজবেন্ডের কাছেও দিয়ে দেয় এবং ফেসবুকে ছেড়ে দেয় আমার ছবিগুলো।
টোটালি ব্ল্যাকমেল। তো এটা নিয়ে আমি খুব কিরকম ছবি? ছবিগুলা যেমন আমার হাত ধরে রাখছে, আমার এদিক দিয়ে আছে, আমি এক পর্যায়ে শুয়েছিলাম, আমার মানে পাশে দিয়ে মনে হয় এদিকে হাত ধরে বা ছবি উঠাইছে ওরকম। মানে অশ্লীল ছবি তো না না? না, ওকে পোশাকের বাইরে অশ্লীল কোনো ছবি নাই আমার, ওকে অশ্লীল কোনো ছবি নেই। জি তো ওরকম কিছু ছবি ফেসবুকে ছেড়ে দিল, তো দিছে পরে আমার হাজবেন্ড খুব রাগ, মানে আমার বড় ভাইয়ের কাছে পাঠাবে, ওভাবে ওখানে ওখানে দিবে। তো আমি আবার বলতেছি যে আমি তোমাকে খুব রিকোয়েস্ট করতেছি বাড়িতে আসার জন্য, তুমি আসো না। আমার উপর একটা চক্রান্ত চলছে, মানে এমন দেখতেছি যে আমার কোনো গার্ডিয়ানও নেই, আমি একা একা যুদ্ধ করে বাঁচতেছি। সঠিক। তো একা একা যুদ্ধ করে বাঁচতেছি, মানে একটা কেয়ারিং আছে না যে সে জি। দেশে থাকে কি করে আমি একটু দেখি, বা একটা কাজ করতেছে স্বামী বাড়ির না কাজ, থাকলে একটা গার্ডিয়ান, ছেলে গার্ডিয়ান না থাকলে একটা মেয়ের অনেক ঝামেলা দেশে, অনেক অনেক ঝামেলা শত্রু হয়েছে। লাগে না, অটোত্তরই হয়ে যায়। হ্যাঁ, শেষ এ পর্যন্ত এমন কিছু দেখছি যে নিজেদের আপন মানুষগুলোও যেন অবহেলা করছে ধীরে ধীরে। সত্যি সত্যি আমার গার্ডিয়ান নাই, সত্যি এটা। হ্যাঁ, প্রত্যেকটা আপন মানুষ, বাবার বাড়ি আন্টি শ্বশুর বাড়ি, গার্ডিয়ান না থাকলে একটা মেয়ের খুব মুশকিল। একেবারে এতটা অবহেলা, মনে হয় যে আমি ভুল না করলেও আমার চেয়ে জঘন্য দোষ। খারাপ মনে হয় যে আর কোনো দেশেই নাই এরকম। Right, right, right. এরকম অভিযোগ দিচ্ছে। তখন আমি তাকে বারবার বলতাম আসার জন্য, কিন্তু আসবে, ভিসা পতাকা নাই, কাগজপত্র নাই, এটা করে দেয় না, ওটা করে দেয় না, ওটা বলতো, বলে বলে আসবে। তো এক পর্যায়ে এই ছবিগুলো নিয়ে ভাইদের কাছে দিল, তো বোনদের কাছে দিল, বোন জামাই, বড় দুলাভাই, ভাই সবাই আমার সাথে একটু রাগারাগি করলো। তো আমি বললাম তো সিরিয়াসলি এমন কিছু না, তো ছবিগুলো উঠাইতে চাইছে আমি দেইনি, তো ওগুলো কিভাবে উঠাইছে আমি জানতাম না। কয় ছেলেটা বাজে, আমি বলি না, আমি তো দেখছিলাম খুব ভালো এবং ভদ্র, আমি তো জানতাম না যে সে এরকম। তো যাই হোক, এক পর্যায়ে এটা আমি একটা জিটি করে অনেক কষ্ট করে, কেউ হেল্প করেনি আমার, এমনকি আমার হাজবেন্ডটা, আমার হাজবেন্ডকেও আমি বলছি যে যদি আমার কোনো ভুল থাকে, যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তো তাকে আমি বলছি, সবকিছু বলার পরে মানতেছি কি না, কিছুই হচ্ছে না, চুপচাপ, কোনো গুরুত্ব দিচ্ছে না। এতটা মানে একটা আছে না, যেটা কেন হলো আমি দেখবো, বা এটা যাচাই করে দেখি, বা তুমি ভুল, মানে এদিকেও না সেদিকেও না, মাঝপথে খারাপ, তুমি খারাপ। তো যাই হোক, তো এক পর্যায়ে এটা আমি জিটি টিটি করে অনেক এটা নিয়ে পরে এটার আমি ওই আইডিটা ক্যান্সেল করছি, আইডিটা। তো ওই ছেলেটার সাথে আমি কথা বলছি, বহুবার কথা বলছি, কিন্তু সবাই রাইট, মায়া মমতা সব দেখাইছি, কিন্তু তার ব্যবহার এত খারাপ, তার বাসা ব্যবহার ভালো না। তো সেই ক্ষেত্রে তাকে আমি অ্যাভয়েড করছি। ঠিক আছে, তার দ্বারা আর কিছু হবে না, তার উপর ই করে। তো যাই হোক, ওটা আমি যে আইডিটা ছিল ফেসবুকের আইডিটা, ছবিটা ছাড়ছে আমার নামের আইডি দিয়েই, আমার নাম দিয়ে আইডি বানিয়ে তারপর ছাড়ছে, ওই আইডিটা আমি ক্যান্সেল করছি অনেক যুদ্ধ করে। এটার জন্য আমি বহুত কষ্ট করছি, আর আত্মীয় স্বজন, আপন মানুষ সবাই মিলে তো মানে আমার সে নোংরা মনে হয় আর কোনো মানুষ নাই এই ছবির জন্য। তো যাই হোক, তো আমার হাজবেন্ড তো এমনি ঠিক মতো ফোন দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না তেমন, তাহলে এটা তো একটা তার জন্য প্লাস পয়েন্ট। আরো ফোন আরো বন্ধ। তো এমন কি পর্যায়ে যে অর্থ সম্পন্ন অনেক করছি, আমার ঘরে খাবার নেই, এমন পর্যায়ে চলে আসছি। তখন আশেপাশে যারা ছিল, যাদের সাথে একটু ভালো চলাফেরা ছিল, এই 1,000 টাকা 2,000 টাকা এনে এনে বাজার করে, মানে অনেক কষ্ট, মেয়ের ইউনিভার্সিটির খরচ কিছুতেই জোগাতে পারছি না, এখান থেকে ওখান থেকে বোন ভাইদের কাছ থেকে খয়রাতির মতো করে যাচ্ছি। তখন আমার কুমিল্লা দেবিদ্বারে যেই জায়গাটা ছিল, ও বলে ওই জায়গাটা বিক্রি করে দাও, যেহেতু বিশাল থেকে অনেকটা অবহেলা, তো রেন্ট অনেক হয়ে গেছে, মেয়ের পড়াশোনা যেহেতু একটা এখনো প্রাইভেট একটা ইউনিভার্সিটি, অনেক খরচ, তো সেই খরচ দেওয়া হচ্ছে। তো ওখানে মোটামুটি ঋণে পড়ে গেছি, বললো যে দেবিদ্বারের জায়গাটা বাড়িটা ছেড়ে দাও। তো ইচ্ছা ছিল না, বারবার বলছিল, আমি টাকার কথা বললে বা মেয়ে টাকার কথা বললে বলতো যে বাড়ি ছেড়ে দাও। তো বাড়ি তো দাম কেউ বলে না, মা যায় আবার আসে, এই কুমিল্লা এই বাড়ি, একাই যুদ্ধ, কুমিল্লা এই বাড়ি। তো এক পর্যায়ে গিয়ে কুমিল্লার বাড়িটা বলতেছে যদি 4 লাখ টাকা কয় 4 শতক, তা 4 লাখও বিক্রি করে দাও, মানে এরকম যা পাও তাই বিক্রি করে দাও। শেষ বেশ ওই বাড়ি বিক্রি করে গ্রামের যে বাড়িটা, ঋণ টেন যা ছিল সব দিছি, গ্রামের বাড়িটা আরেকটু সুন্দর করে করছি। হ্যাঁ,
ওটা সবটুক দিয়ে সারছি। হুট করে যখন আমি ওই বাড়ির বিক্রি করে সম্পূর্ণ শেষ দিয়ে সারছি, তখন সে 24 সালের ফার্স্টে হয়তো বা সারছি, মানে বাড়ি বিক্রি করার 2 থেকে 3 মাস পরে হুট করে সে বাড়ি চলে আসছে। হুট করে সে বাড়ি চলে আসছে। আচ্ছা, যাই হোক, যখন সে বাড়ি চলে আসছে তো কলিং বেল দিচ্ছে, দরজা কিসি গেট লাগানো ছিল, দরজা খুলে দেখলাম উনি। তো আমি আর কথা বললাম না, চুপ থাকলাম। আমার সাথে কথা নেই সে অনেক দিন, তো আমি চুপ থাকলাম। যাই হোক, তারপর চুপ থেকে মেয়েকে বললাম যে তোমার বাবা আসছে, দরজা খোলো। আমার মেয়েটা দরজাটা খুলে ও ঘরে আসছে, আমি ওর সাথে কথা বলি না বিগত 5 বছর, আরো বেশি না, 20 সাল থেকে 24 সাল, 20 সালের শুরু থেকে এতটা কষ্ট দিছে আমাকে। আমি এই টাকার জন্য এমন মুহূর্ত গেছে, যে এলাকায় থাকতাম ওই এলাকায় মাতবরের বউ ফ্রেন্ডলি চলাফেরা ছিল আমার, তার বাসায় গিয়ে কাজ করতাম, কিন্তু আমি 3টা বাড়ির মালিক। ওই কুমিল্লায় ওই বাড়িটা আমার নামে ছিল, বিক্রি করছি। গ্রামে যেটা কিনছিলাম এটা আমার নামে ছিল। ও বলছে তোমার নামে থাকলে কি আর আমার নামে থাকলে কি, তখন তো নন ফ্রেশ ছিল। এমনকি আমার ঘরে খাবার নাই, মেয়ের খরচ করতে কে দেবো আমি? আর তেমন আইডিয়া নাই যে মেয়েরা কাজ করা যায় বা কাজ করতে পারে মেয়েরা শহরে। আবার আমাকে বলতো, ঘর থেকে বের হলেও আমাকে সন্দেহ করতো যে আমি ছেলেদের সাথে কথা বলবো কিংবা আমি খারাপ হয়ে যাব, এটা ভাবতো। আমি কখনোই চেষ্টা করতাম না সহজে ঘর থেকে বের হওয়ার, বিশেষ প্রয়োজনে বের হতাম, না হয় ফ্ল্যাট থেকে বের হতাম না, বাসায় থাকতাম। 3-4 দিন পর তার সাথে আমার কথা হয়। কথা হয়ে মোটামুটি 2 মাস, 2 মাসও না 1.5 মাসের মতো পাশাপাশি ছিলাম। এক বিছানায় ছিলেন? হ্যাঁ, এক বিছানায় ছিলাম, ভালো মন্দ মিলিয়ে। তেমন আগ্রহ নাই আমার প্রতি, অবহেলা ছিল, অনেক অবহেলা ছিল। যে অবহেলার কারণে আমি পরবর্তী সময় একটা কথা তার সাথে, সে চুপচাপ থাকতো, কথাই বলতো না। তো আমি ভাবতাম যে কেন কথা বলে না, বেশি শান্ত, এত শান্ত যে খালি অপেক্ষা করো, সবাই বলতো অপেক্ষা করো। খুব ভালো মানুষ, শান্ত মানুষ, কিন্তু অপেক্ষা করতে করতে জীবনটাই যে চলে গেল। আইসাও দেখা গেছে রাগ করে থাকে, 4 দিন 5 দিন 7 দিন কথা না বলেও থাকতে পারে, বা একই বিছানায় থাকতে হয় না, সে অন্য কোথাও চলে যায়, ওরকম আলগা। তো এক পর্যায়ে তার ফ্যামিলিতে আবার একটু ঝামেলা আছে। 5 বছর যেমন আমারে টাকা পয়সা দেয়নি, তার বাপ মার খবরও নেই। সে কি আরেকটা বিয়ে করছিল তাহলে? না, বিয়ে করছে না। দেশে? না, বিয়ে এখন কি করছে না। আপনাদের ডিভোর্স হয়ে গেছে? না, ডিভোর্স হয়নি। তাহলে ঝামেলাটা কোথায় বোন, আমি বুঝতেই পারলাম না। ঝামেলাটা এখানেই, তার আমার প্রতি কোনো মায়া মমতা কিচ্ছু নেই। এক 18 পর্যায়ে বছরের 22 বছরের সংসার, 18 বছর দুজনের দেখা নাই, 18 বছর 22 বছর কিচ্ছু এসে নেই, মাত্র একেবারে 2 বছর। অবহেলা। এর মধ্যে তো আসলে সংসারটাই বলা যায় না যে আপনাদের সংসারই হয়েছে, দায়িত্ব পালন করে গেছে স্বামী হিসেবে সামান্য। তারপরও শেষ মুহূর্তটা আর করেনি, পরের 5-6 বছর আর করেনি, শুরুতে করতো অনেক। তারপর সে, এখন কি অবস্থা আপনার? এখন অবস্থা হচ্ছে বাড়ি, এক পর্যায়ে বাড়ি চলে যাই, কথা ওরকম একটু কথা কাটাকাটি, মানে সে ইসলামের বাহিরে, শরীয়তের বাহিরে কিছু ভাষা ব্যবহার করে। আমি বললাম আমি কি চলে যাব, চলে গেলে এই মুহূর্তে চলে যাও, একবারে চলে